শুধু গান নয়, গানের গল্প। সে ডানা মেলে উড়ে যায় অল্প অল্প একদিন, প্রতিদিন একদিন প্রতিদিন। কেন সে গান গায় সে কথা অজানা, সে সর সন্ধির সন্ধিতে নিশানা। কেন সে গান গায় সে কথা অজানা, সে স্বর সন্ধির সন্ধিতে নিশানা। সে কাকে ডাকে কে মনে রাখে, আলো ছায়া মাখা হারানো দিন। সে শুধু গান নয়, প্রাণের স্পন্দন, যার কথা মালা হয়ে ওঠে চন্দন। সুবাসে প্রতিদিন, একদিন প্রতিদিন। আমরা তো প্রশ্ন করছি না, এটা একটা মানে খুব ভেতরের একটা জিজ্ঞাসা, এবং এটা খুব পারস্পরিক একটা জিজ্ঞাসা। ধরো তুমি সেই একদম আর্লি টাইম থেকে যেভাবে গানের সঙ্গে জীবন জড়িয়ে গেছে, যে হোল টাইম আর ইন মিউজিক বলা যেতেই পারে তোমাকে। ধরো তুমি আমাদের শুটিং হচ্ছে, শুটিং শেষ করবে, তারপরে তোমার 10 মিনিটের বিরতির পরে তোমার ক্লাস আরম্ভ হবে, আবার লাঞ্চের বিরতি। তো এই হোল টাইমার হয়ে সারা দিনের পর তোমার তো আবার মিউজিকের সঙ্গেই দেখা হচ্ছে কোথাও না একদম একদম, যেখানে দর্শক নেই, শ্রোতা নেই, কেউ নেই। অবশ্যই অবশ্যই, ওটা আমার নিজের সময়। দে আর ট্রাভেলিং টুগেদার যেরকম বলা হয়, যে সেই সঙ্গীতের সঙ্গে দেখা হলে তখন তোমার কনভারসেশনটা কি হয়? আমার মনে হয় সারাদিনে আমি যা যা ভুল করেছি, আমি সারাদিনে যা যা বেসুরো গিয়েছি, এই প্রত্যেকটার জন্য আমার একটা ক্ষমা চাওয়া থাকে। আমার মনে হয় যে আমি সেই জায়গাগুলো পারিনি। আজকেও এইটা করতে গিয়ে অনেক জায়গায় একটুখানি ল্যাজেগোবরে হলাম, কিন্তু সেটাও হয়তো পার্ট অফ লাইফ। হিউম্যান এরারটাও বোধহয় জীবনে ভীষণ অ্যাকসেপ্টেবল, মানে খুব দরকার। আমার শরীর, আমার মানসিকতা, আমার মন, আমার আলোচনা, সেটার প্রসঙ্গে হঠাৎ উত্তেজনা প্রকাশ পেয়ে গিয়ে আমার সেটারও রিফ্লেকশন গানে পড়ছে যখন, সেটাও অ্যাকসেপ্টেবল। ডেফিনেটলি আমাদের অ্যাকসেপ্ট করতেও জানতে হয়, শিখতে হয়, সেটাও খুব সত্যি। তবে দিনের শেষে আমি কতটা সময় দিতে চেয়েছিলাম এবং কতটা সময় দিতে পারিনি, এটার জন্য আমার একটা সারেন্ডার থাকে। আমার একটা কোথাও মনে হয় যে আমার গলাটা ঠিক থাকুক, আমাকে আরেকটু আমি আরেকটু এনার্জি নিয়ে যাতে পরের দিনটা শুরু করতে পারি। আমি যেগুলো আজকে পারিনি করতে, সেগুলো আমি কালকে করবই, এরকমভাবে অঙ্গীকারবদ্ধ হওয়া নিজের সঙ্গে। এই জায়গাগুলোই আমার, এবং কিছু র্যান্ডম সুর লাগানো, র্যান্ডম কিছু গান মনের মধ্যে ভেসে আসা, উঠে আসা, বেসিক্যালি থ্যাঙ্কস গিভিং বলতে পারো। জর্জ হ্যারিসন ও 60s এন্ড থেকে যখন রবিশঙ্করের সংস্পর্শে এলেন, প্রত্যেকদিন রাত্রিবেলা একটা ডায়েরি লেখারও ওর একটা হ্যাবিট হয়েছিল। রবিশঙ্কর ওকে বলেছিলেন যে তুমি ওই অ্যাফার্মেশনের যে জায়গাটা থাকে, তুমি যেটা ভাববে ওটা লেখো, যদি একটা ডট দিতে হয় ওটাও লেখো। তুমি ভীষণ আনরুলি। আর পণ্ডিত রবিশঙ্কর তিনি অত ঘন্টা প্র্যাকটিস করেন, সেটা ঈশ্বরের মতো তখন বেটলসের কাছে উনি। জর্জ হ্যারিসন প্রত্যেকদিন রাত্রিবেলায় প্রথম দিন 2 বার লিখলো, প্র্যাকটিস প্র্যাকটিস। সেটা যখন লাস্ট ডেতে গিয়ে দাঁড়ালো, তখন দেখলো 100 বার লিখে ফেলেছে। ওর প্র্যাকটিসটা কিন্তু করা হয়নি পরের দিন থেকে গিটার বা সেটার নিয়ে, কিন্তু ওই যে লিখেছে, রবিশঙ্কর বললেন ওটাই তোমার রেওয়াজ হয়ে গেছে। ঠিক ঠিক, এগুলো গায়ে কাঁটা দেয় ভাবলে, যে আমরা সবাই যেহেতু এই সঙ্গীতের সঙ্গে মানে ওইটাকে চেঞ্জ করে বেড়াচ্ছি কন্টিনিউয়াসলি, যে কখন একটা আনরিয়েল কর্ড শুনলে, একটা আনইউজুয়াল একটা প্রোগ্রেশন শুনলে মনে হয় কী করে ওটাকে কখন আমরা করবো, অ্যাডাপ্ট করবো। একদম একদম। ওই জন্য আমি তোমায় জিজ্ঞেস করলাম যে তোমার সঙ্গে যখন একা দেখা হয় তো মিউজিকের, সেটা খুব ভয়ঙ্কর মুহূর্ত হয়। ভয়ঙ্কর মুহূর্ত, ভয়ঙ্কর, মানে প্রতিদিন। কিন্তু মাঝে মাঝে জানো তো আমার এটা মনে হয়, যখন আমার দেখা হয়,
আমি কিন্তু মাঝে মাঝে খুব ডিপ্রেশনেও চলে যাই। আমার মনে হয় যে আমাকে দাঁত মুখ খিচিয়ে মিউজিক দেখাচ্ছে যে আমি কি পারছি না, আমি যেটা করতেই পারছি না। আবার মাঝে মাঝে এমন একটা কিছু দেখায়, আবার তখন মিউজিককে জড়িয়ে ধরে চুল খেতে ইচ্ছে করে। আমার মনে হয় যে ওরে বাবা, আমি এগুলো পাচ্ছি, কি আনন্দ লাগছে আমার। মানে এই দুটোই হয়, মানে একটা পুরো গার্জেনের মতন, কখন মেরে ফেলে দিচ্ছে, কখন টেনে তুলছে, যা খুশি তাই করছে। আমার ওভারঅল মনে হয় যে এই রিয়েলাইজেশন হয়তো 100 জন মানুষের মধ্যে বা 100 জন মিউজিশিয়ান, যার বাংলা একেবারে আমাদের এখানে একটা মিস ইন্টারপ্রিটেশন হয় মিউজিশিয়ান শব্দটাতে। মিউজিশিয়ানের বাংলা হচ্ছে সঙ্গীতকার, মানে অনেক ভার্স। একদম, প্রত্যেকটা মানুষই তো একজন মিউজিশিয়ান, যারা নো ওয়ান ইজ বর্ন মিউজিশিয়ান। ঠিক ঠিক ঠিক। কিন্তু তা সত্ত্বেও বলি যে আমরা যারা এই ট্রান্সটার মধ্যে দিয়ে যাচ্ছি, ভেরি এন্ডলেস। এটা আমার মনে হয় এই বোধটা যতদিন থাকবে ততদিন বেঁচে থাকার সঙ্গীত নিয়ে। একদমই একদমই। প্রতিদিন তোমাকে কিন্তু সে একটা একটা করে রসদও দিয়ে যাবে। অবশ্যই করে। আর তুমি দীর্ঘদিন ধরো তুমি শিক্ষকতাও করছো, প্রচুর মানুষ শিখছেন তোমার কাছে। ধরো এই শিক্ষকতার জায়গায় মানে মিউজিকই তো আর কিছু না, এটা দেখা যাচ্ছে দুটো গ্রুপ, আমি জানি না তুমি একমত হবে কিনা, যে একদল আসছে একটা সাফল্য পাওয়ার জন্য শেখার জন্য, একদম আমি সম্পূর্ণ একমত। আর একটা গ্রুপ আসছে যে তারা গানটা শিখবে বলে, বা তারা গিটারটা শিখবে, তারা পিয়ানোটা শিখবে, এইভাবে আসছে। এটা নিয়ে তোমার বক্তব্য কি, তোমার স্টেটমেন্ট আমি চাই। যদি তুমি আমার ইনস্টিটিউশনের কথা ভাবো, মানে বলো, তাহলে আমি বলবো যে আমি এই প্রথম ক্যাটাগরিটাকে একটু যাচাই করি বা করার চেষ্টা করি, বা একটু জাজমেন্টাল হওয়ার চেষ্টা করি। দ্বিতীয়টাতে আমি একেবারেই জাজমেন্টাল হওয়ার কোনো জায়গা নেই, কারণ সে সেই খিদেটা নিয়ে আসছে, শিখবে বলে, কিছু ভালোবেসে করবে বলে আসছে। এখানে দ্বিতীয়টায় কোথাও কোনো অসুবিধেই নেই, কিন্তু প্রথমটাতে আমার মনে হয় সেটা আমার কাছে আসাটা সঠিক জায়গা নয়, আমি তাকে সেটা সার্ভ করতে পারবো না। যদি কেউ সত্যি এটারও দুটো ক্ষেত্র আছে। খুব অল্প দিনে আমি একটা লাইমলাইটে পৌঁছতে চাই, আমি এমন কিছু কিছু জায়গা অ্যাচিভ করতে চাই যেগুলোর জন্য আমি শিখবো বলে এইখানে ভর্তি হয়েছি, এটা একটা। তাহলে বুঝতে হবে যে সে ইউজ করতে চাইছে প্ল্যাটফর্মটাকে, এটাতে আমার আপত্তি আছে, এটা আমি কখনোই এন্টারটেন করি না। কিন্তু আর একটাও দিক আছে, আমি সত্যি জীবনে দাঁড়াতে চাই এবং গান বাজনা নিয়েই কিছু করতে চাই, এই জেদটা নিয়ে যারা শিখতে আসছে, আমি শিখবো এবং আমি অল্প দিনেও কিছু করে দেখাবো। এই দুটোও তো একজনের মধ্যে থাকতে পারে, তাকে তো তুমি জাজ করতে পারবে না, থাকতেই পারে। সেইটা কিন্তু অবশ্যই আমি অ্যাকসেপ্ট করি এবং মানসিকভাবে অ্যাকসেপ্ট করি, ফিজিক্যালি অ্যাকসেপ্ট করি। ফিজিক্যালি ইন দ্য সেন্স আমার প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এই বিশ্বাসটা জন্মায় যে এই মেয়েটার প্রতি বা এই ছেলেটার প্রতি আমাকে সেই সুবিচার দেখাতে হবে, যে ও যেটা চাইছে ওকে সেই পথটুকু আমাকে দেখাতে হবে, সেটা প্রপার গাইডেন্স, সেটা আমাকে রন্ধ্রে রন্ধ্রে বিশ্বাস করতে হবে। আর একটাও জায়গা থাকে, আমি জানি না তুমি সেটা পেয়েছো কিনা, তবে তোমাদের সাবজেক্টে এটা পাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ এই যন্ত্রটা ইটসেলফ এত কঠিন। সেখানে মানে যন্ত্রের ক্ষেত্রে কিন্তু বিষয়টা কঠিন, যে কোনো গানের ক্ষেত্রে আমি বলবো যে যন্ত্রের যেহেতু আলাদা, ডেফিনেটলি যে ভাষাটা থাকে সেটা বোধগম্য হওয়ার জন্য একটা আলাদা মনন লাগে। সঙ্গীতের ক্ষেত্রে রবীন্দ্রনাথের গান একাধারে যেমন মাসের জন্য, আবার একাধারে খুব গভীরভাবে ডিপলি উপলব্ধি করে শেখার জন্য। সুতরাং প্রথমটা যারা ভাবছেন তারা কিন্তু ভেবেই থাকেন যে এই গান সবাই গাইতে পারে, তো সেইটার জন্য কিন্তু অনেক মানুষ আসেন, অনেক গৃহবধূরা আসেন, অনেক বয়স্ক মানুষরা আসেন, যারা কোনো এককালে গান বাজনা করতেন, কোনো এক সময় ধরো ভালোবাসাটা পরিবারের মধ্যে থেকে মরে গেছে, আস্তে আস্তে কোথাও কোন ঠাসা হয়ে গেছে, তারা আবার নিজেদেরকে সেই জায়গায় ফিরে পেতে চাইছে বলবো না, হয়তো চর্চায় ঢুকতে চাইছে, নিজেরা ভালো থাকবে বলে, নিজেদের একাকিত্ব কাটাবে খুঁজে পাওয়া। ওই আশ্রয়টাতেও আমার সাপোর্ট আছে সবসময়। আমি চেষ্টা করি যে সেই সাপোর্টটা কখনো, সেই আশ্রয়টা আমি দিচ্ছি না, সেই আশ্রয়টা রবীন্দ্রনাথ দিচ্ছেন, তাদেরকে আমি মাধ্যম মাত্র।
ধরো আমরা কিন্তু কখনো বলি না, মানে এই গানটির পক্ষ থেকে আমরা কখনো বলি না যে শেষ, আমরা বলি এটা একটা সাময়িক বিরতি। শেষ তো হয় না, না সেই শেষ তো হয় না। এ তো বইতে যেমন একটা জ্যোতিচিহ্ন থাকে, ঠিক সেরকম এটা একটা সাময়িক বিরতি, কারণ এটা চলতেই থাকবে। আজ, কাল, পরশু, হয়তো অন্য দিন। ঠিক। আপাতত একটু শূন্য কাপ, গানটির এই কাপ যদি সকালবেলা চা খেতে গিয়ে মনে পড়ে, এটা আমি জয়তীর হাতে দিলাম। ও থ্যাংক ইউ, এটা ভীষণ সুন্দর। আর আমি বড় মগেই চা খেতে অভ্যস্ত, সকালবেলার চাটা বিশেষত, সুতরাং গানটি আমাকে জুড়ে থাকুক, ঘিরে থাকুক। থ্যাংক ইউ। তোমাকেও ধন্যবাদ। এখানে রাখি। আজকে একটা খুব মানে সুন্দর সময়। আমরা কেন সুন্দর সময়, যে আমাদের এই সঙ্গীত চর্চার মধ্যে আজকে খুব কম ফাঁক ছিল। কারণ গান থেমে যাওয়ার পর এই শঙ্করলালরা বলেন যে দেখো, গান কিন্তু গায়ক শেষ করলেন বা গায়িকা শেষ করলেন, তারপর কিন্তু গান শেষ হয় না, তারপরে কিন্তু গানের চর্চা আরম্ভ হয়। ঠিক ঠিক। আমরা যদি শেষটা জ্যোতিকে আবার একটুখানি জ্বালাতন করব, যদি রবি ঠাকুর দিয়ে আমরা একটু শেষ করি। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা বেশ, কি শোনাবো? এটা ইচ্ছে করছে গাইতে। অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। ছড়িয়ে দিয়ে পাদখানি কোণে বসে কানাকানি, ছড়িয়ে দিয়ে পাদখানি কোণে বসে কানাকানি, কবু হেসে কবু কেঁদে চেয়ে বসে অলসই অলসই আমার